সুপ্রিয় দর্শক, আবারও আসসালামু আলাইকুম। আর আমরা ছিলাম ছোট্ট একটি বিরতির পরে আবারও চলে এলাম আপনাদের সম্মুখে স্কাই 782 আইএনটিভির সাথে আজকের এই কমিউনিটি ফোকাস অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা যথারীতি আমরা যারা রয়েছি, আমাদের সাথে রয়েছেন খতিবুর রহমান সাহেব, বাংলাদেশ থেকে তিনি এসেছেন এবং পর্যটন শিল্পের সাথে তার একটা সম্পৃক্ততা রয়েছে এবং এই মুহূর্তে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, অর্থাৎ আমাদের সাথে যোগ দিয়েছেন। তিনি হচ্ছেন অত্যন্ত কি বলবো একটা প্রতিষ্ঠিত ট্রাভেলস ব্যবসায়ী, যেটা হচ্ছে এফআরজে ট্রাভেলসের কর্ণধার জনাব ইকবাল হোসেন সাহেব। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। আপনি আসার জন্য অনেক খুশি হলাম, ধন্যবাদ আপনাকে। তারপরে তো আপনারা জানেন আমাদের রহমত আলী ভাই রয়েছেন এবং আমরা কথা বলছি বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনাময় উন্নয়ন এবং প্রবাসীর ভূমিকা। আসল বিষয়টা হচ্ছে এই জন্য প্রবাসীকে আমরা সম্পৃক্ত করতে চাই। পর্যটন বললেই কিন্তু আপনি এনআরবি সেক্টরকে ধরতে হবে, আর নন রেসিডেন্ট বাংলাদেশি এবং প্রবাসীর মানুষেরা, ভিন্ন দেশের মানুষেরা, তাদেরকে যদি আপনারা সেই সম্পৃক্ততায় জড়াতে না পারেন, তাহলে পর্যটন শিল্প আপনার যতই কথা বলি না কেন, আপনি যদি ইফ ইউ ট্রাই আপ সামওয়ান এলস ইন হ্যান্ডস অ্যান্ড legs and put on the water on the pond or river and ask swim, দেখবেন আপনি হাত পা বেঁধে যদি পানিতে ফেলে বলেন যে আমরা আপনাকে সাঁতরাতে হবে, তো সেই ধরনের কথা যদি শুধু বলেন আর কাজের সাথে আপনার সম্পৃক্ততা না থাকা, তাহলে এমনিতেই যে আমরা যেভাবে রহমত ভাই আমরা ইকোনমিক্সে পড়েছিলাম যে সফল শ্রম এবং হোয়াটস দ্য ডেফিনেশন অফ সাকসেসফুল ওয়ার্ক অ্যান্ড আনসাকসেসফুল, তো হুইচ এটা আছে এভাবে যে আপনি যদি একটা মাঠে গর্ত খনন করে আবার এটা ভরাট করে দিয়ে ফেলে চলে আসেন, তাহলে এটা নিষ্ফল শ্রম। আবার যদি দেখা যায় এই মাটি খুঁড়ে কোনো একটা চারা বা বিচি ওইখানে রোপণ করে ওইখান থেকে যদি একটা লাউ ধরে, তার মানে একটা সফলতা চলে আসলো। কিন্তু আমরা দীর্ঘ আবার স্বাধীনতার পরবর্তীতে কিন্তু এই জিনিসটা চলে আসছে যে বিশেষ করে সম্ভাবনাময় আমরা সবাই বলছি বা প্রবাসীদেরকে আমরা আগে বলতাম কি প্রবাসীরা, এনআরবি বলতাম নন রেসিডেন্ট বাংলাদেশ, এখন বলা হয় আমাদের কি জানি রেমিটেন্স যোদ্ধা বাহ কি, এবং সবাই একদম যারা কি বলবো সরকারের যে বড় বড় কর্মী এবং সরকার সবাই পাম্পটি দিতে প্রবাসী আমাদের প্রাণ, প্রবাসী আমাদের জান, এমন কিছু বলে। কিন্তু প্রবাসীরা নিগৃহীত হয় আপনি যখন এয়ারপোর্টে যাবেন। আপনি যখন যাবেন, আপনি দেখেন এয়ারপোর্টে আপনি ইমিগ্রেশনে পর্যন্ত আপনাকে বিভিন্নভাবে, আমি যখন আসলাম, আমি দেখেন একজন জার্নালিস্ট, সো আই ওয়াজ হ্যাঙ্কিং মাই ইভেন কার্ড এজ ওয়েল। আপনি যেখানে এখন সিকিউরিটি আমার বলে ভাই কিছু দেবেন নাকি না, আমি যখন ওইগুলো পকেট থেকে বাইরে হয়ে দেখাইছি, বুঝছেন, আমার অফিসারে আমাকে সামনে নিয়ে আসছে যে খুবই সম্মানের সাথে, কিন্তু দেখেন একজন সিকিউরিটি আমাকে বলে আমাকে বলে হি ওয়াজ আস্কিং মি টু প্রাইমারি লাইক এই ধরনের মানুষের এটা বলতে কোনো দ্বিধা নেই, বলছেন এই অবস্থা। তো সেইভাবে কীভাবে আপনি মনে করেন যে মানুষ এনকারেজ হবে তা অন্য দেশ ভিজিটের জন্য? আপনি জানেন বাংলাদেশে একবার একজন ফরেন ওমেন দ্য রেপড বাই পুলিশ, সে বাংলাদেশে ঢাকায় ভিজিট করতে গেছে, আপনি হয়তো জানেন সেগুলো আজ থেকে কোভিডের আগে। তো সেই জায়গায় যে মানে এনকারেজ জায়গা ডিসকারেজ হয় বেশি। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন জনাব রহমত আলী সাহেব, যে এই সমস্ত সুবিধা যদি না হয়, তাহলে কীভাবে এই পর্যটন শিল্পকে অথবা বিমান বা অন্যান্য বিষয়গুলো সুবিধা পাবে? না, সেটাই তো বললাম যে ওয়েলকামিং অ্যাটিটিউড থাকতে হবে। এখন প্রবাসীরা আমরা যারা আছি, আমরা তো অ্যাটিটিউড যেই পাই না কেন, আমাদের নতুন প্রজন্ম যদি সেখানে যেতে চায়, তাইলে তাদের তো অ্যাটিটিউডটা ভালো থাকতে হবে, তারা সেই পরিবেশ পেতে হবে এবং সেইভাবে তারা যেতে হবে। একটি কথা আমি বলতে চাই যে ধরেন বাংলাদেশের কথা, বাংলাদেশে আমরা যারা যাচ্ছি, আমরা তো অনেক সময় প্রথম এবং দ্বিতীয় প্রজন্ম যারা আছি, আমাদের পৈতৃক মানে ঠিকানা অথবা আমাদের বিষয় সম্পত্তি আছে, অনেক কারণে আমরা যাই বাংলাদেশে, না গিয়ে হয় না আমাদের আত্মীয় স্বজন বংশ বা আমাদের এই যে সহায় সম্পত্তি সবগুলোর কারণে সেখানে যাই। কিন্তু আমাদের নতুন প্রজন্ম তারা তো আর এই চিন্তা থাকবে না, তাদের তো আর এই কোনো ঠান নাই বা তাদের এই ধরনের কোনো ঘটনা নাই বা কোনো কারণ নাই যে বাংলাদেশে যাবে। তো তারা বাংলাদেশে যাওয়ার জন্য একমাত্র পরিবেশ সৃষ্টি করতে হবে। দ্বিতীয়ত সেই
কাজগুলা এমনভাবে করতে হবে যাতে তারা অন্য দেশে না গিয়ে বাংলাদেশের এই যে ট্যুরিজমের যে স্পটগুলো যে একজন আগের সরকারের একজন মন্ত্রী বলেছিলেন সহনীয় পর্যায়ে যেন ঘুষ খাওয়া হয়, তা আপনাদের সহনীয় পর্যায়ে যদি ভাড়াটা যদি না দেওয়া হয় তাহলে কেমনে যাওয়া? বাড়ার ছাড়াও অন্যান্য যে সুযোগ সুবিধা, মনে করেন নিরাপত্তার প্রশ্ন, মানুষের যে যারা যেখানে আছে সেখানে তাদের কিভাবে গ্রহণ করা হচ্ছে, এবং মানুষ যাতে এই যে প্রবাসীর যে ছেলেমেয়েরা সেখানে যাবে সেই যাওয়ার সময়ে যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা, থাকার ব্যবস্থা এবং সেখানের দিনগুলা কাটানোর যে ব্যবস্থা, এই সমস্ত ব্যবস্থাকে উন্নত করতে হবে। তা না হলে এই বাংলাদেশের মানে এই যে প্রবাসীর ছেলেমেয়েরা তারা অন্য দেশে গিয়ে যেভাবে তারা আদর আপ্যায়ন পায় বা যেভাবে সুযোগ সুবিধা পায়, এইটা ছেড়ে কেন তারা বাংলাদেশে যায়? রহমত, একটা জিনিস বলছি যে অন্য দেশে আসলে সত্যি তো আমরা বাংলাদেশে যদি যাই, বাংলাদেশে আপনি যেই জায়গায় অন্য দেশে মনে করেন এখান থেকে যদি টার্কি, মিশর, ইজিপ্ট বিভিন্ন দেশে এইখান থেকে যাচ্ছে, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছে, আরবের বিভিন্ন দুবাইতে যাচ্ছে সবাই, কিন্তু সেই জায়গায় কিন্তু বাংলাদেশে কিন্তু ভিজিট করছে না। হ্যাঁ, কারণ খুব সহজলভ্য হিসেবে ভাড়া হিসেবে তারা হয়তো চলে যেতে পারতেছে, কিন্তু বাংলাদেশে যাওয়ার জন্য যদি আপনার জন্য একজন বাংলাদেশের নিজের মাতৃভূমি সেইখানে যেতেও যদি এখন একজনের 1200 পাউন্ড করে লাগে ফেয়ার, 5 জনের পরিবার যদি এক হাতে যেতে পারবেন না। আপনি যখন আপনার বউ বাচ্চা নিয়ে যাবেন, 5 জনের পরিবার যদি যায় সেইখানে 6000 পাউন্ড লাগবে। 6000 পাউন্ড যদি লাগে, 6000 পাউন্ডে এখন 9 লক্ষ টাকা, 9 লক্ষ টাকার সাথে আরো 9 লক্ষ টাকা যোগ করতে হবে আপনার এক্সপেন্সেস, ওইখানে যে থাকবেন। তো সেক্ষেত্রে তো আপনি সারা জীবনে তো 18 লক্ষ টাকা, তো অনেক পরিবার অনেক 5, 7, 10 বছরের মধ্যে তারা দেশে যেতে পারছে না। তাদের এই কারণটা টাকা সংগ্রহ করতে পারতেছে না, আবার যেতে পারছেও না। আর যদি যেতে পারেও তাহলে সেই পোশাকটা, সেই যে ক্ষতিটা বা সেই যে খরচটা পোষানোর জন্য তাকে আরো অনেক দিন এখানে বাংলাদেশ সরকারের একজন ডেলিগেট এখানে প্রতিনিধি এখানে এসেছিলেন, একজন উপদেষ্টা এসেছিলেন। আমি ওখানে বলেছিলাম ওই গত সপ্তাহে তাকে নিয়ে এই সম্ভাবনা অবস্থা বাংলাদেশে বিনিয়োগের জন্য বলছেন যে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। তো আমি বলছি যে বিনিয়োগ করতে হলে বিনিয়োগের প্রথম শর্ত হচ্ছে ফেয়ার এনভায়রনমেন্ট। তো সেই জায়গায় আপনি ওইখানে করতে হবে। আপনি যদি এই নতুন প্রজন্মের বাচ্চারা যাবে, বাচ্চাদের জন্য আপনি যদি এই জায়গায় বলছিলাম যে পানিতে হাত পাবে, পানিতে ফেলে দিয়ে আপনি যদি বলেন যে সাঁতার কাটো, আপনি 1200 পাউন্ড হইল কি ফেয়ার, হলিডের সময় তো আরো বেশি 1800 পাউন্ড। সেই জায়গায় এখানে এনকারেজ ডিসকারেজ হচ্ছে, উৎসাহ পাওয়ার চেয়ে তারা নিরুৎসাহিত হচ্ছে। তো ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। জনাব ইকবাল সাহেব এসেছেন আপনাদের। আপনারা মনে করেন যে আসলে একটা মাধ্যম হচ্ছে যে বিদেশ যান, বাংলাদেশে যান, অন্যান্য দেশে যান, এটা মাধ্যম হচ্ছে ট্রাভেল এজেন্সি। মানে তারা সহযোগিতা করে অ্যাকোমোডেশনের ব্যাপারে বলেন, বিমান ফেয়ারের বলেন, বিমানের যাওয়া আসা, এই সমস্তগুলো টিকিটের ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনাদের কি কোনো প্রতিবন্ধকতা বা আপনারা নিজেই এগুলো বাড়িয়ে দেন না কোনো যেটা বলবো যে আপনারা অবশ্যই নিয়ন্ত্রিত করেন? আসলে সত্যি কথা বলতে কি, আপনি এটা আমাদের নিয়ন্ত্রণে কিছু নেই, আমরা সিস্টেমকে ফলো করি, সিস্টেমে যেভাবে পাই আমরা এইভাবে কাস্টমারকে ফেয়ার দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে এমনও হয়, যেমন কাউকে আমার পরিচিত আসছে যে এখন ওই 1200 ভাড়া দেখে উনি তো অবাক, এত টাকা দিব কীভাবে, কিন্তু এটা হচ্ছে আমরা যে কমিশন পাই এটার চেয়েও আমরা মাইনাস করানোর সময় দিতে হয়, ওটা ব্যবসার ক্ষেত্রে গিয়ে দিতে হয়। একটা জিনিস আপনাকে বলি যে আপনাকে বলেছিলাম প্রায় 6 মাস আগে যে আমি যদি এই মুহূর্তে যদি টিকিট করি, ইফ আই জাস্ট বাই এ টিকেট ইন দিস টাইম, সো হাউ মাচ ইজ গোনা বি, তো আপনিও বলছিলেন যে এখানে 600 পাউন্ড, 600। কিন্তু যদি আমি জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে যাই, উনি বলছিলেন তো ওই টিকিটটাই এখন বেড়ে, ওই টিকিটটা এখন ওভার হয়ে গেছে। তো সেই জায়গায় জানি না কি ধরনের, অবশ্যই ইটস এ সিন্ডিকেট, অবশ্যই একটি সিন্ডিকেট। কারণ হচ্ছে দেখেন, আমি এই যে ডিসেম্বর মাসে গেছে কালকে আমি বাসায় বসে আমার বাচ্চাদের টিকিট করলাম মরক্কোতে, 4 জন যাব আমরা, অল ইনক্লুডিং 1100 সামথিং। আর সেই জায়গায় এখন বাংলাদেশে যেতে হলে এই ডিসেম্বরে পার হেড ইজ 18,000, হুইচ ইজ 48,100 পাউন্ড। এখানে বাংলাদেশের 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, আবার যদি খরচের সাথে 14 লক্ষ টাকা। সো হাউ ক্যান ইউ অ্যাফোর্ড দিস কাইন্ড অফ, কিভাবে যাবে আমাদের দেশের লোক যাবে? এইগুলো তো মানে আনবিলিভেবল। আসলে একটা জিনিস হচ্ছে, আমার মা বলতেন যে 1000 বলা আরেকবার না শোনা, এরকম হয়। আমরা তো কেঁদেই যাচ্ছি, হ্যাঁ বলতেই যাচ্ছে। আপনারা মতো যারা কমিউনিটি অ্যাক্টিভিস্ট আছেন, মানবাধিকার রয়েছেন, মানবাধিকার কথা বলছেন, কে শুনে কার কথা, বুঝছেন? চলছে মানে চলবে। আর এই যে প্রবাসীরা তো লড়বে আবার মরবেও।
তো যাকে আমরা যাচ্ছি আমার ভাই খতিবুর রহমান সাহেবের কাছে। খতিবুর রহমান সাহেব, যে জিনিসটা হচ্ছে যে সবচেয়ে বড় একটা বিষয় উল্লেখ করেছেন আমাদের যে নিরাপত্তা, তারপরে সেই ধরনের পরিবেশ। আপনি মনে করেন একটা জাস্ট এক্সাম্পল, লাইক একটা হোটেলই ভালো, আপনি যদি একটা জায়গায় ভিজিট করেন সেখানে আপনার থাকা খাওয়ার একটা অ্যাকোমোডেশন হচ্ছে হোটেল রেস্তোরাঁ, সেই জায়গায় যদি আপনি ওয়েবসাইট দেখে করলেন, ওয়েবসাইটে ভেরি চার্মিং সিনারি অর আদার ইমেজ অন দ্য অনলাইন, এখন আপনি করলেন, গিয়ে দেখলেন ওইখানে কমোড ভাঙ্গা, বলছে যে ওয়ান সুইট, অর্থাৎ ভেতরে সব কিছুই আছে, কিন্তু দেখলেন গিয়ে আবার কি বলবো যে অ্যাটাচ বাথরুম বা টয়লেট আলাদা, সেগুলা। এটা বাদ দেন, বাংলাদেশে যদি বিভিন্নভাবে যাওয়া যায়, আপনি যদি কোনো রকম ঢুকতে পারেন, আপনি নর্মালি একটা প্রাইস দেখাবে, পরে দেখবেন না রে, আপনি যদি এক্সচেঞ্জ করতে চান সেইখানে কিন্তু আবার দাম বাড়িয়ে দেয়, বিভিন্ন ধরনের এবিউজিং, মানুষকে হেনস্থা করতে। তো এই যে অবস্থা যদি উত্তরণ না করে, তাহলে তো মানুষ ডিসকারেজ হবে, এনকারেজ হবে না। আপনি কি মনে করেন সেখানে এই ধরনের রাস্তাঘাট এবং বিভিন্নভাবে আইন শৃঙ্খলা, তারপরে লোকে নিরাপত্তা, এইগুলা এবং অ্যাকোমোডেশনের যদি সুযোগ সুবিধা না পায়, তা মানুষ কীভাবে এনকারেজ হবে? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে যাই, বাংলাদেশকে উপস্থাপন করি, বাংলাদেশ ন্যাচারালি বিউটিফুল, আমরা দাওয়াত করি বাংলাদেশে আসো। এখন বিদেশিরা তো আসবে, দেশের পর্যটকরা বিমুখ হচ্ছে অনেক জায়গা থেকে। এখন আপনাকে বলি, আমরা তো জানি যে ধরেন জাফলং, মাধবকুণ্ড, হাকালকি, এটা আমাদের পর্যটন পণ্য, কিন্তু সাথে এটা অনেকে জানি না যে ডেস্টিনেশন ইটসেলফ ইজ নট অনলি প্রোডাক্ট, অ্যাক্টিভিটিস অফ দ্য ডেস্টিনেশন ইজ অলসো প্রোডাক্ট। এখন যখন পর্যটক গড় থেকে তার যাত্রা শুরু করবে, পর্যটন কর্মকাণ্ড শেষ করে যখন আবার তার গড়ে আসবে, এই টোটাল কর্মকাণ্ডটাই তার পর্যটন কর্মকাণ্ড, এবং এটাও একটা প্রোডাক্ট। এখন প্রোডাক্টটা আমি কেন আনলাম, যেমন ধরেন জাফলং গেল একজন পর্যটক, সে হয়তো জাফলংয়ে পানিতে গোসল করলো বা গা ভিজালো গরমের মধ্যে, এনজয় করলো, এটাও তো তার পণ্য, এনজয় করার জন্য গেছে। সে এই যে কাপড়টা, ভেজা কাপড়টা চেঞ্জ করবে কোথায়? চেঞ্জিং রুম নাই, বাচ্চাদের ফিডিং রুম নাই, ওয়াশরুম নাই, এগুলো আসলে ছোটো বিষয়, কিন্তু এই ছোটো বিষয় থেকে পর্যটকরা বিমুখ হচ্ছে। এগুলো খুবই দরকার, এবং আমরা অনেক পর্যটকরা আমাদেরকে আসলে সচেতনতার মারাত্মক অভাব। আমরা বিভিন্ন ধরনের প্যাকেট খাবার প্যাকেট নিয়ে যাই, আমরা পানির বোতল নিয়ে যাই, আমরা যেখানে সেখানে যত্রতত্র ফেলে আসি, যেটার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা বিজ্ঞাপন দিচ্ছি, প্রচার করছি, আমাদের জাফলংয়ে আসো, বিউটিফুল জাফলং, কিন্তু আমরাই নষ্ট করতেছি। যার কারণে সরকারের উদ্যোগ নিতে হবে ছোটোখাটো বিষয়। এই যে বললাম যে ফিডিং রুমের ব্যবস্থা বা কোনো শৌচাগার নাই, অনেক মেয়েরা আছে কাপড় ভিজলো, ওদের চেঞ্জের একটা নিরাপত্তার ব্যবস্থা আছে। এরপরে ট্যুরিস্ট পুলিশ সব জায়গায় নাই, ট্যুরিস্ট পুলিশের সংখ্যা বাড়াতে হবে। এই ছোটোখাটো বিষয়গুলো যদি আমরা না দেখি বা এটার যদি বিহিত ব্যবস্থা করা না হয়, তো পর্যটকরা বিমুখ হবে। আমরা তো দেশি বিদেশি পর্যটককে দাওয়াত দেই, তো দেশের পর্যটকরা যখন বিমুখ হচ্ছে, আমরা কীভাবে আনবো? প্রথমত এই নিরাপত্তার ব্যবস্থা। বিদেশি পর্যটকরা এসে এয়ারপোর্টেই একটা ধাক্কা খায়। এই যে বললেন আপনি যে হয়রানি, বিভিন্ন ধরনের চিটিং শুরু হয়, যেটা আসলে আমাদের দেশের স্বার্থে, পর্যটন উন্নয়নের স্বার্থে আমরা যারা এই সব কর্মকাণ্ডের সাথে জড়িত আছি বা যারা করতেছেন, তারা আসলে এর থেকে সরে আসা উচিত। দেশের স্বার্থে আমরা বিদেশিদের সাথে ভালো ব্যবহার করা দরকার। প্রয়োজনে আমরা কম ইনকাম করব, কম লাভ করব, বিদেশি আমার দেশে আসুক। আমার দেশে আসলে প্রচারেই প্রসার। একজন বিদেশি যদি আমার দেশে আমার সিলেট ভিজিট করে যদি দেখে যে প্রচুর নিরাপত্তা আছে, আসলে বিউটিফুল সিলেট, ন্যাচারালি বিউটিফুল, তাহলে সে যাওয়ার পরে আরও 10 জনকে বলবে যে এই জায়গাটা ভিজিট করো। আমার তো তাইওয়ান থেকে একটা মেয়ে একা আসছিল সিলেটে, আমাকে বলছে যে সিলেটে কি আছে? আমি বললাম ন্যাচারালি বিউটিফুল আমার সিলেট। বললো আমাকে ছবি দেখাও। আমি জাফলংয়ের ছবি দিচ্ছি, এই আমাদের শ্রীমঙ্গলের ছবি দিচ্ছি, সে একা চলে আসছে। বিশ্বাস করবেন, এই যে সে আসার পরে যে আমি যে টোটালি আমি গাইড করেছি, এই যে নিরাপত্তা, আমি যে কন্টিনিউতার সাথে আছি, সে যদি কোনো কারণে নিরাপত্তার অভাব বোধ করতো বা এই ধরনের কোনো সমস্যা হতো, সে তো দ্বিতীয়বার আসবে না এবং অন্যকে বলবে যে এই জায়গায় যাইও না। যার কারণে সরকারের পাশাপাশি সরকারের প্রধান যেটা হলো নিরাপত্তার ব্যবস্থা যদি না থাকে, দেশি বলেন আর বিদেশি পর্যটক বলেন, নিরাপত্তা প্লাস কমিউনিকেশন। জি, নিরাপত্তা এবং কমিউনিকেশন। আপনি যে বলছিলেন যে অনেক সময় চিটিং করে, এটা আসলে গুটি কয়েক ব্যবসায়ী আছে চিটিং করে। বর্তমানে আমাদের দেশে এবং সিলেটে আসলে বহুত উন্নত মানের হোটেল হয়েছে, যেটা আগেই বলেছি যে সবগুলা আমাদের বিনিয়োগ, যেটা আমাদের প্রবাসী বিনিয়োগ। এই জন্য আমি প্রবাসীদের কাছে আমরা কৃতার্থ এবং আমরা ঋণী।
যে প্রবাসীরা যদি এই বিনিয়োগ না করতেন তাহলে আমাদের পর্যটন, সিলেটের বলেন আর বাংলাদেশের বলেন, পর্যটন শিল্প অতটুকু আগাতো না। ধন্যবাদ আপনাকে। ইকবাল সাহেব, যে জিনিসটা হচ্ছে যে আপনি কি মনে করেন একজন ট্রাভেল ব্যবসায়ী হিসেবে, বিমানের অবশ্যই লাভ হচ্ছে, আর লাভ হচ্ছে কেমনে? সরকারের তো লাভ হচ্ছে না। সরকারের লাভটা যদি আপনারা পাচ্ছে যদি না। ইফ ইউ সিন ব্যাক, তা আপনি দেখবেন যে এই যে আমাদের হবিগঞ্জের বিমান প্রতিমন্ত্রী ছিলেন, হ্যাঁ, ওই যে সুমনের এগেনস্টে ছিলেন, উনি ফেল করলেন। তো এখন দেখেন কি কি হাজার হাজার শত শত কোটি টাকা উনি পাচ্ছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বিমানের তো উন্নয়ন হয় না, সরকারের তো হয় না, সে তার পকেট বের করছে। এই যে সিন্ডিকেট আসলে ওই দিনে আরেকজন উপদেষ্টা বলছে যে আপনারা তো ওয়েল এস্টাবলিশড, আপনারা ওয়েল এস্টাবলিশড, একটুকে দিলে কি হয়? আমি ওই বিমানের বাড়ার কথাও বলছি। তা আমি ওই সময় বললাম, লোক, I condemn this word because you don't know exactly what's going on. So many people, even in United Kingdom, they are depends on the food bank because they are living under the poverty. অর্থাৎ তারা বাংলাদেশের মতো বুঝছেনি, ওই কেউ যদি লিল্লা দেয় তাইলে নিচ্ছে, খাবার নিচ্ছে, ভেজিটেবল নিচ্ছে, সবগুলো নিচ্ছে। ব্যাংক, অনেকগুলো ফুড ব্যাংক আছে, আপনি তো জানেন, আপনারা নিজেই করতেছেন। তো সেই জায়গায় যে এই অবস্থা, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা এস্টাবলিশ কোন দিকে এস্টাবলিশ? আমরা এখানে রুজু করি 300-400 পাউন্ডে অন্য বিমানে যাওয়া যায়, আর এখানে আমাদের বিমানে 1200 পাউন্ড। এইখানে এইটা হলো কি এক ধরনের বাউতাবাজি মনে হয় আমি যারা বলছি, এবং আমি বলতে পারি একজন ফরেনার হিসাবে আমি আমার দেশকে নিয়ে গর্ব করি, কিন্তু দেশের যে কিছু এই ধরনের যারা রয়েছে মানে তাদেরকে চিহ্নিত করা হয়। অবশ্যই সেই জায়গায় আপনি কি মনে করেন যে আপনি কি বলবেন একজন হিসাবে, যে এই যে টেবল ব্যবসায়ী হিসাবে একজন বিমান কর্তৃপক্ষ কি বলবেন? আমি বিশেষ করে আমি একজন টেবল ব্যবসায়ী হিসেবে বলবো, এখন যারা আপনার বিমানের প্রতিপক্ষ আছেন তারা যে একটু নজর করেন যে আগের যা হওয়ার হয়ে গেছে, এখন নতুন করে আর কিছু হোক না, মানুষের ঝামেলা বাড়ুক না। কারণ দেশ যেভাবে ফেয়ার আপ হয়েছে, মানুষের যাওয়াটা খুব কষ্ট হচ্ছে, তারপর যাচ্ছে আমাদের দেশের জন্য মানুষের আদার অপশন আর তো কিছু নাই। এই যে বললাম যে প্যারাসিটামল যদি এক কোম্পানি বিক্রি করে, এখন আটার গুল্লা দিল অথবা ময়দার গুল্লা দিল, নামে চলে যাচ্ছে। আমাদের একমাত্র ডিফেন্স, সিলেটে যাব, ডাইরেক্ট যাব, এইটাই। রহমত ভাই, আমরা সময় প্রায় শেষের দিকে, হ্যাঁ, আমরা প্রবাসীরা অনেক ভূমিকা আছে, সেই দিকে যাচ্ছি না। আমরা কথা থেকে উঠে আসি যে প্রবাসীর অনেক ভূমিকা আছে। এই প্রবাসীরা যে নির্যাতিত হচ্ছে বিভিন্নভাবে, শুধু বলা হয়, আপনি কি মনে করেন এই যে সব উন্নয়নে কিন্তু প্রবাসীর যে ভূমিকা রয়েছে, প্রবাসীদেরকে কী ধরনের অ্যাটলিস্ট আইনি সহযোগিতা করা দরকার বলে মনে করেন? না, বর্তমানে তো একটা খুব ভালো অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দরে গেলে মানুষ খুব সহজে যাতায়াত করতে পারছে। এরপরে তার যে অন্যান্য লাগেজ বা অনেক কিছু করা হয়েছে, তো এটা যাতে অব্যাহত থাকে এবং এভাবে যাতে ভবিষ্যতে এটা মানে যে সরকারি আসুক বা যিনি আসেন সেটা প্রত্যেকের বেলায় থাকা উচিত, এবং তাদের বোঝা উচিত এইটা যে প্রবাসীরাই হলো দেশের সম্পদ এবং তাদেরকে স্বাগত জানাতে হবে। এই অবস্থাটা যাতে সিলেট নামে নয়, আন্তর্জাতিক করতে হবে। আন্তর্জাতিক কলেজে কী কী সুবিধা সেটা তো বলছি আমরা, এবং আরও আগামীতে চাই যে এই আন্তর্জাতিকের মান এবং আন্তর্জাতিকের পরিধি, আন্তর্জাতিকের যে আয়োজন, এটা আরও অনেক বৃদ্ধি করতে হবে, যাতে আমাদের মতো বিদেশিরাও যেতে পারে, আমাদের প্রজন্ম যাতে যেতে পারে এবং তারা সেখানে গিয়ে স্বাচ্ছন্দ্যে যাতে ফিরে আসতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য থাকবে, ইচ্ছা থাকবে, এবং আমরা সেজন্য ক্যাম্পেইন করে যাচ্ছি। আশা করি অবিলম্বে সেটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক হবে, এই প্রত্যাশায় আমরা রইলাম। ধন্যবাদ আপনাকে। যাচ্ছি জনাব খতিবুর রহমান সাহেব, আপনি কি মনে করেন, আপনি নিজেই বলেছেন যে প্রবাসীদের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে, এবং এটা বলা যায়। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আপনি আমাদের 1 মিনিটে বলতে হবে যে প্রবাসীরা যারা এত কিছু দিচ্ছে তাদেরকে কী ধরনের সহযোগিতা করা দরকার সরকারিভাবে, এবং আমাদের বাংলাদেশের মানুষেরা, আত্মীয় স্বজন সবাই। জি, ধন্যবাদ। আসলে সরকার থেকে পূর্ণাঙ্গ সহযোগিতা দরকার, এবং আমি যেটা অ্যাড করতে চাই, আমার প্রতিষ্ঠান হিল ভিউ ট্যুরিজম একটা প্রজেক্ট হাতে নিয়েছে যে বিশেষ করে প্রবাসীদের কথা চিন্তা করে A to Z প্যাকেজ, এয়ার টিকেট, এয়ারপোর্ট পিক আপ, ড্রপ, ট্রান্সপোর্ট, ফুল। আপনার এটা অ্যাডভার্ট হয়ে গেছে, আপনারা কাজ করছেন, আপনার প্রতিষ্ঠান কি নাম? হিল ভিউ ট্যুরিজম। হ্যাঁ, ট্যুরিজমের মাধ্যমে আপনারা শুধু আপনার কার্ডে দেখেছেন ডেভেলপার, আপনারা শুধু মানুষকে সুযোগ দিচ্ছেন বাংলাদেশের এই উন্নয়নে এবং ট্যুরিজম আকৃষ্ট করতে আপনারা কাজ করে যাচ্ছেন। জি 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 বলেন। জি, এটা যাতে বিদেশিরা যাতে নির্বিঘ্নে তার পর্যটন করবেন বা তার জেলার জন্মস্থানে যাতায়াত করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা উদ্যোগ নিচ্ছি। আমরা যাতে নিরাপদ ব্যবস্থায় তাদের থাকা খাওয়ার ব্যবস্থা রাখতে পারি,
পারি, সকলে মিলে আমরা গাইড দিব, আমরা অর্থাৎ পর্যটকরা A to Z প্যাকেজের মাধ্যমে ফুল ফ্যামিলি নিয়ে যাবে, হয়তো নিরাপত্তার অভাবে যাচ্ছে না, বাড়িঘর নাই, অনেক ফ্যামিলি সেই সুযোগ সুবিধা যদি পায় অবশ্যই আকৃষ্ট হবে। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। জি জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনাময় উন্নয়ন এবং প্রবাসীদের ভূমিকা। সেইখানে আমরা অনেক কিছু জানলাম। আমরা আসলে কথার কোনো শেষ নেই, কিন্তু আমরা আরও অবশ্যই আমাদের আনটিল এস্টাবলিশ আওয়ার রাইজিং ভয়েস আমরা বলতেই থাকবো, এবং প্রবাসীরা বলতে থাকবে, দেশের মানুষ বলতে থাকবে, এবং পাবলিকরা বলতে থাকবে, সরকারের কাছে আবদার জানাবে, সরকার যেন দৃষ্টিপাত করে, সুদৃষ্টিপাত করে, সেটা আমরা প্রত্যাশা রাখি। ধন্যবাদ খতিবুর রহমান সাহেব, ধন্যবাদ আমাদের ইকবাল হোসেন সাহেব, এবং ধন্যবাদ রহমত ভাই আপনাকে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আগামী সপ্তাহে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং স্কাই 782 INTV স্ক্রিনের সাথে থাকবেন, সম্পৃক্ত থাকবেন, এবং সকল সহযোগিতায় আপনাদের পাশে থাকার আশা রেখে আমি আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফিজ।